সাকিব যেন এক আজব চরিত্র। বিতর্ক পিছুই ছাড়ে না সাকিবের। ঠিক কী কারণে তাকে নিয়ে এত বিতর্ক? অগণিত ফ্যান ফলোয়ার্স থাকা সত্ত্বেও সাকিবই কেন সমালোচনার তুঙ্গে অবস্থান করে? ভিডিওর শুরুতেই একটা কথা বলে রাখি, এই ভিডিওতে আমি মূলত বলার চেষ্টা করব সাকিব ঠিক কী কারণে সমালোচিত, বা ব্যক্তি পর্যায়ে সাকিব কতটুকু নৈতিক বা অনৈতিক। প্রথমে একটু ঘুরে দেখে আসব সাকিব আল হাসানের পূর্বের আমলনামাসমূহে। সাকিবের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রথম আসে 2010 সালে। তখন ক্ষিপ্ত হয়ে দর্শকদের দিকে তেড়ে যান সাকিব। 2011 সালেও একই ঘটনার পুনরাবৃত্তি করেন। 2014 সালে শ্রীলঙ্কায় ড্রেসিং রুমে ক্যামেরার সামনে অশ্লীল অঙ্গভঙ্গির কারণে 3 ম্যাচ নিষিদ্ধও হন, জরিমানাও গুনতে হয় তাকে। 2014 সালে বিসিবির অনুমতিপত্র ছাড়াই সিপিএল খেলতে গিয়ে সাকিব পান 6 মাসের নিষেধাজ্ঞা। সেরা ক্রিকেটার হয়েছেন ভাই, কিন্তু নিয়মনীতির কি কোনো তোয়াক্কা নাই? ভক্তদের উপর চড়াও হয়েছেন বিভিন্ন সময়। তারকা ক্রিকেটারকে ধৈর্য আর পেশাদারিত্বের পরিচয় দেওয়া লাগে। আপনি টাকা কামানোর জন্য শোরুম উদ্বোধন করে বেড়াবেন সব জায়গাতে, তো এটাও তো মাথায় রাখতে হবে সবাই আপনার প্রোটোকল পুরোপুরি নিশ্চিত করতে পারবে না। তাহলে সেখানে ভক্তদের চাপের মুখে পড়লে হেনস্থা কিছুটা হতেই হবে। নির্বাচনে জয়লাভের পরে এক ভক্তকে থাপ্পড়ও মারেন সাকিব। সেলিব্রিটি হবার পরে রাজনীতিতে আসবেন, আবার ভক্তদের চাপ সহ্য করবেন না, তা কীভাবে হয়? ড্রেসিং রুমের ভিতরেও মাঝে মধ্যে উগ্র মেজাজের পরিচয় দিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার। মেজাজ একটা মানুষ হারাতে পারে, কিন্তু তা কতবার? সাকিব বিশ্বসেরা ক্রিকেটার, কিন্তু তিনি ছাড়া বাংলাদেশে আর কোনো ক্রিকেটার নেই। আর কেউ তো এত বেশি সমালোচনার শিকার হননি। সাকিবের সমালোচনা এখানেই থেমে থাকেনি। তার বিরুদ্ধে অন্যতম এক অভিযোগ হলো শেয়ার কেলেঙ্কারি। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর এক অনুসন্ধানে শেয়ারে ব্যাপক কারসাজির তথ্য প্রমাণ পাওয়া যায়। সেখানে অন্যান্যদের সাথে উঠে আসে মোনার্ক হোল্ডিংসের চেয়ারম্যান সাকিব আল হাসানের নাম। মাত্র 15 দিনের কারসাজিতে ব্যাংকের শেয়ার লেনদেনের 14,36,00,000 টাকা মুনাফা দেখিয়ে তুলে নেন। শুধু তাই না, মোনার্ক হোল্ডিংসের নামে যে শেয়ার সাকিব আল হাসান ক্রয় করেছিলেন, সেখানে তার নিজের বাবার নামটাই ভুল। সাকিবের বাবার নাম মাসরুর রেজা হলেও শেয়ার বরাদ্দের নথিতে আসে অন্য কারোর নাম। সাকিব তার নিজের বাবার ভালো নাম জানে কি না তা নিয়েও নাকি তার বাবার সন্দেহ আছে। মানে কি একটা অবস্থা! আর সেটা আমার ভালো নাম জানে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ আমার ভালো নাম তো যে নাম, এই নামটা সে উচ্চারণ করতে পারে না। খন্দকার মসরুর রেজা এবং ভোটার আইডি কার্ড, এজন্য আমি ভোটার আইডি কার্ড আর নিয়ে আসতেই পারি, এনে দিচ্ছি ওর কাছে। কেন সাকিব এমন ভুল করবেন? যেখানে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়তুল ইসলাম গণমাধ্যমে দাবি করেন এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এইসব নথিতে যে নাম লিপিবদ্ধ করা হয় তা ভোটার আইডি কার্ড দেখেই করা হয়। জুয়ারি প্রতিষ্ঠানের সাথে সাকিবের সম্পৃক্ততার খবর এসেছে একাধিকবার। আবারও জুয়ারি প্রতিষ্ঠানের সাথে জড়ালেন সাকিব আল হাসান। বাবু 88 নামক বেটিং সাইটের বিজ্ঞাপন পর্যন্ত করেছেন বিসিবির নাকের ডগায়। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো সাকিবকে নিয়ে এই বিজ্ঞাপন চলেছে বিশ্বকাপ চলাকালীন। 1 মাস ধরে চলা এই প্রচারণায় বিসিবি টু শব্দটাও পর্যন্ত করেনি। জুয়ারির প্রস্তাব গোপন, বেটিং সাইটের সাথে চুক্তি, সেগুলোতে রাগঢাক হলেও সাকিব এ দফায় বিতর্কিত কাজটা করেছেন প্রকাশ্যে। সাকিবের নয়া কীর্তি থাকছে রিপোর্টে। Experience the thrill of cricket and place your trust on Babu 88 Sports, the #1 and most trusted. ট্রাস্ট করতে বলছেন সাকিব আল হাসান, কিন্তু কিসে? বাংলাদেশ দলের ওপর নাকি নিজের ওপর? না, দুটোর একটাও না। সাকিব বিশ্বাস রাখতে বলছেন অনলাইন জুয়ারি প্রতিষ্ঠান বাবু 88 স্পোর্টস এর উপর, যাদের কাজ ক্রিকেট নিয়ে জুয়া খেলা। অবাক হলেও এটাই সত্য, বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার আবারও জড়িয়ে পড়েছেন বেটিং সাইটের সাথে। বাবু 88 নামক এই জুয়ারি প্ল্যাটফর্মের ওয়েবসাইটে, বিজ্ঞাপনে সব জায়গায় সাকিব আল হাসান মধ্যমণি। টাকা উপার্জনে সাদা কালোর পার্থক্য না করা সাকিবের বেটিং কেলেঙ্কারির প্রসঙ্গে ব্যারিস্টার সুমন একটা ভিডিও প্রকাশ করার পরে সাকিব সুমনকেও মারতে উদ্যত হয়।
সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমারে দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম। এর আগে ব্যাটিং সাইট নিয়ে বিতর্কে সাকিবকে খোঁচা দিয়ে ভিডিও প্রকাশ করেছিলেন ব্যারিস্টার সুমন। জুয়ার বিজ্ঞাপনে না জড়ানোর জন্য সাকিবকে অনুরোধ করার পাশাপাশি নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা দেওয়ার কথা বলেছিলেন সুমন। তুমি তো আমেরিকা চলে যাবা, কিন্তু যারা এখানে থাকবে তাদের কি হবে, এটা তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। আর কেউ যদি একটু যোগাযোগ করতে পারেন আমারে বললেন, সাকিবুল হাসানের অ্যাকাউন্ট নাম্বারটা যদি দেন আর উনি যদি রাজি থাকেন তাহলে আমি এই 3 লাখ টাকা ওনারে দিতে চাই। 2019 সালে ফিক্সিংয়ের অফার পেয়েও আইসিসির কাছে তা গোপন করেন সাকিব আল হাসান। 3 দফা ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরেও অ্যান্টি কারাপশন ইউনিটকে জানাননি তিনি। হোয়াটসঅ্যাপ মেসেজ ফাঁস হবার পর দেখা যায় সাকিব দেখাও করতে চেয়েছিলেন দীপক আগরওয়ালের সাথে। একজন জুয়ারির সাথে যে কিনা ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল সাকিবকে, তার সাথে তিনি ঠিক কী কারণে দেখা করবেন তার কোনোই তদন্ত হয়নি। এছাড়াও বিভিন্ন সময় খেলার মাঠে অপেশাদারিত্বের পরিচয় দেন তিনি। কখনো কখনো মাঠে যৌক্তিক প্রতিবাদ থাকলেও অনেক সময় তার আচরণে কারণ ছাড়াই উগ্রতা মিশ্রিত থাকে, যে আচরণগুলো ক্রিকেটের সৌন্দর্যকে নষ্ট করে, ভুল বার্তা পৌঁছায় নতুন প্রজন্মের কাছে। এই ইনসিডেন্টে, এই একটা ইনসিডেন্টে সাকিবের জরিমানা হলো, সাকিব সাসপেন্ড হলো, ম্যাচ রেজাল্ট কী হলো, তার চেয়ে অনেক বড় ক্ষতিকারক আমি মনে করি যে এই যে লাখ লাখ শিশু, কিশোর, তরুণ যারা তাদেরকে আদর্শ মনে করে, তাদের কাছে সাকিবের এই ব্যবহারে যে বার্তাটা গেল সেটা আসলে খুব খারাপ হলো। ক্রিকেটের জন্য এটা খুবই বাজে একটা বিজ্ঞাপন। ভারতের আলোচিত মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে আসে সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানের নাম। সেখানে সাকিবের সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়টাও খতিয়ে দেখার দরকার। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তদন্তে উঠে এসেছে বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানের নাম। যাই হোক, শুধু এগুলোতেই ক্ষান্ত নয় সাকিব। দুবাইতে বাংলাদেশের এক ফেরারি আসামি আরাফ খানের জুয়েলারি দোকান উদ্বোধন করতে চলে যান সাকিব। গোয়েন্দা পুলিশ তাকে সচেতন করার পরেও লোভী সাকিবকে থামানো যায়নি। বলা বাহুল্য, আরাফ খান একজন বিশ্বসেরা বাটপার। আরাফ খানের আসল নাম রবিউল ইসলাম। তাকে নিয়ে বলতে গেলে আরেকটা ডেডিকেটেড ভিডিও প্রয়োজন। এরকম একটা মানুষের বিষয়ে সচেতন করার পরেও সাকিব ঠিক কী কারণে আরবের জুয়েলার্স উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করলেন? মি আরাব খান ওরফে রবিউল ইসলামের জুয়েলারি দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে রাতেই উড়াল দেন দুবাইয়ের উদ্দেশ্যে। এরপরই গণমাধ্যমের শিরোনাম হন তিনি। জানা যায় আরাব খানই পুলিশ কর্মকর্তা হত্যা মামলার ফেরারি আসামি। গোয়েন্দা পুলিশ বলছে তারা জানানোর পরও দুবাইয়ে পা রেখেছেন ক্রিকেট তারকা। এদিকে ভণ্ড সাকিব আল হাসান করোনা প্যান্ডেমিক পিরিয়ডে তার কাকড়া এগ্রো ফার্মের 2 শতাধিক শ্রমিককে 4 মাস ধরে বেতন বঞ্চিত রাখলে তারা রাস্তায় বিক্ষোভ করে। পুলিশ তখন শ্রমিকদের উপরে লাঠিচার্জ করে ঘরে ফেরায়। সাতক্ষীরায় তার কাকড়া হ্যাচারি ফার্মে বেতন না পেয়ে বিক্ষোভ করেছে শ্রমিকেরা। পরবর্তীতে বেতন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। করোনা সংকটে মানবেতর দিন কাটছে বলছেন শ্রমিকেরা। শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনীতে কাকড়া হ্যাচারির সামনে বিক্ষোভ করেছেন 2 শতাধিক শ্রমিক। তাদের দাবি 4 মাসের বেতন বকেয়া পড়ে আছে। করোনা প্রাদুর্ভাবে কঠিন অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। এই প্রজেক্টে থেকে বাসা কাছা প্রসাদ দন্তে কাজ কাম করি, টাকা পয়সা দেয় না, না খাই কি মরি যাচ্ছে তো বাসা কাছা। দীর্ঘ 2 বছর কাজ করতেছে। কাজ করার পর থেকে এই জানুয়ারি থেকে এ পর্যন্ত 3 মাস 20 দিন এর ভিতরে কোনো বেতন দেয় না। এছাড়া ফার্মের জমির মালিকদেরকেও সাকিব লিজের টাকা প্রদান করে না। আবার নিজেদের জমি ফেরত চাইলেও সাকিবের পোষা অ্যাগ্রো ফার্মের কর্মচারীরা তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। সাধারণ মানুষের টাকা ও জমি জমা ফেরত না দিয়ে রাতারাতি উঠে গেছে সাকিব এগ্রো ফার্মের সাইনবোর্ড। বলছি সাতক্ষীরার সুন্দরবন উপকূলে গড়ে ওঠা ক্রিকেটার সাকিব আল হাসানের কাকড়া প্রকল্পের কথা। জমি না কিনে স্থানীয়দের কাছ থেকে লিজ দিয়ে গড়া এই প্রতিষ্ঠানটি নানাভাবে হয়রানি করেছে মানুষকে। এই অবস্থায় জমি হারানোর শঙ্কায় আতঙ্কিত ওই এলাকার মানুষ। সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
শুধুমাত্র কাকড়া খামার করা হবে এই শর্তে 2016 সালে শ্যামনগরে 48 বিঘা জমি লিজ নিয়ে শুরু হয় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের যাত্রা। কিন্তু শুরু থেকেই শর্তভঙ্গের উৎসবে নামে এই তারকা ক্রিকেটারের ফার্ম। জমি মালিকদের অভিযোগ এ নিয়ে কথা বলতে গেলেই হুমকি ধামকি দিত ফার্মে থাকা লোকজন। ওনারা তো জমি এখনো ছাড়ার কোনো এনিকুইজ 5 বছর পরে আমরা আবার দেখি কি করা যায়। আর আব্বা এখন খুব অসুস্থ, কালকিতে আর কেউ বেশি অসুস্থ, একটু যায় কথাটা তো বলতে পারতো, কালকিতে আর খুব অসুস্থ হয়ে পড়েছে বেশি। আর টেনশন করে, ওই বিভিন্ন সময় খালি জমি টেনশন করে, কষ্ট করে জমি জায়গা বানিয়েছে তো অনেক। ঠিক মতন আমাদের সাথে ব্যবহার ভালো করে না। আমার ওই যে সামনে একটা জমি পড়ে দিয়েছে, সেই জমিটা এখনো কোনো করিনি, পাশে ড্রেনের কোনো রাস্তা দেয় না। সাকিবের ফার্মে লিজ দিয়ে হয়রানির অভিযোগের শেষ নেই জমির মালিকদের। চুক্তির টাকা না পেয়ে 2 বার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মারা যান শহীদুল্লাহ গাজী নামে এক ব্যক্তি। মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠলে ফার্মের হাড়ির টাকা দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এখন জমি ফেরত দেয়া নিয়েও টালবাহানা করছে প্রতিষ্ঠানটি। এই সমস্ত অপরাধের দায় কি এড়াতে পারেন সাকিব? গত 22 আগস্ট একটা হত্যা মামলায় সাকিব আল হাসানের নাম দেওয়া হয়, যেখানে সাকিব 28 নম্বর আসামি। আগের বহু অপরাধ থাকলেও বর্তমানে সাকিবের উপর অভিযোগের তীর লাগার কারণটি যে রাজনৈতিক তা স্পষ্ট। এখন কথা হলো, সাকিব তো ক্রিকেট পাড়ার মানুষ, তাহলে রাজনৈতিক অভিযোগ তার উপরে কেন উঠবে? অভিযোগ উঠেছে কারণ তিনি শুধুমাত্র ক্রিকেটারই নন, একজন সাবেক এমপিও। তিনি যেই রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, গণ আন্দোলনের মুখে সেই সরকারের পতন হয়েছে কিছুদিন আগেই। কোনো স্বৈরাচার একা তার স্বৈরতন্ত্র বহাল রাখতে পারে না, তার সহযোগী প্রয়োজন হয়। মানুষের ভোটাধিকার হরণ করে শেখ হাসিনার সরকার যে একটা ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল, তা কি সাকিবের অজানা ছিল? পিলখানা বিডিআর বিদ্রোহের নাম করে যে 57 সেনা অফিসারকে মেরে ফেলা হলো, শাপলা চত্বরের নিরীহ শান্তিপ্রিয় হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর রাতের আধারে নির্মমভাবে গণহত্যা চালানো হলো, আয়নাঘর সৃষ্টি করে সেখানে আওয়ামী লীগের বিরোধী মতাদর্শ পোষণকারীদের বিচার বহির্ভূতভাবে বছরের পর বছর আটক রাখা হলো। আরও বহু অপরাধের অজানা অধ্যায় আছে। এত সব অপরাধ যে দলের সাথে জড়িয়ে আছে, সেই দলের হয়ে সাকিব ঠিক কী কারণে ইলেকশনে গেলেন? ক্রিকেটার সাকিবের রাজনীতিবিদ সাকিব হবার কি দরকার ছিল, তাও আবার ফ্যাসিস্টের পক্ষের রাজনীতিতে? সাকিব ক্রিকেটকে দিয়েছেন, তদ্রূপ ক্রিকেটও সাকিবকে অনেক দিয়েছে। সাকিব বর্তমানে কত সম্পদের মালিক, আর ক্রিকেটে আসার পূর্বে তার কত সম্পত্তি ছিল? সাকিব যত সম্পদ তার ট্যালেন্ট দিয়ে অর্জন করেছেন, সেখানে কারোরই সমস্যা না। কিন্তু অবৈধভাবে সাকিব যতটুকু সম্পত্তি বা অর্থ উপার্জন করেছেন, সেখানে সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি বলে আমি মনে করি। বিভিন্ন সময়ে সাকিবের মাধ্যমে যারা হেনস্থার শিকার হয়েছেন, সেসবের জন্য সাকিবকে আইনের আওতায় আনা উচিত। বেটিং সাইটের কারণে যুব সমাজের অনেকেই নিঃস্ব হয়েছে, তরুণ প্রজন্ম ভুল পথে চালিত হয়েছে। সেগুলোর জন্য বেটিংয়ে জড়িত সাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমাকে যদি বলেন হত্যা মামলায় সাকিবের নাম জড়ানো কি ঠিক হয়েছে, উত্তরে বলবো আমি আইন কম বুঝি, তাই ঠিক বা ভুলের জাজমেন্ট আমি দিব না। মামলা আমার নামে একজন দিয়ে দিতে পারে, তার মানে এই না মামলা উইথড্র করার জন্য লাফালাফি শুরু করে দিব। কোর্ট বা গোয়েন্দা সংস্থা যদি মামলার সাথে আমার সম্পৃক্ততা খুঁজে না পায়, তাহলে এমনিতেই আমি অব্যাহতি লাভ করব। আর আমার মনে হয় মামলার 28 নম্বর আসামির মামলা থেকে মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। মামলা হয়েছে, সেটা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হইতে দেন। যদি সাকিব গণহত্যার ইন্ধনদাতা না হয়ে থাকেন, তাহলে হত্যা মামলা থেকে অবশ্যই তিনি মুক্ত হবেন। একটা হত্যা মামলায় সাকিবকে আসামি করা হয়েছে, তার মানে সাকিবের আগের সব অপকর্ম মাফ হয়ে যাবে, বিষয়টা তেমন হলে হবে না। দেশসেরা ক্রিকেটার, ম্যাচ পারফরমেন্স গ্রেট, তাই সাকিব যা খুশি করতে পারে, এ ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে আসুন। সাকিব এক সময় ভবিষ্যৎবাণী করেছিলেন, একদিন ভালো খেললেই সবাই সব কিছু ভুলে যাবে। আবেগী হয়ে সাকিবের অপকর্মের দায় থেকে তাকে মুক্ত করবেন না। দেশে যখন ছাত্র মরেছে, সাকিব তখন কানাডায় ওয়াইফের সাথে চিল করে বেরিয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে তখন কি তিনি ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছিলেন? আপনার আমার পক্ষে কথা বলেছেন কি আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে? বলেছিলেন কি গুলি চালানো বন্ধ করুন, ওরাই আমাদের অস্তিত্ব? উত্তর আপনাদের কাছে। ধন্যবাদ। ওই লাইট অফ করলি কে রে? তোর এত বড় সাহস, তুই আজকে আবার আমার আব্বারে নিয়ে কথা বলছস। আজকে তোরে আর মাপ দিব না, যাও।